ভূতভার্স। এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়। হ্যালো হরর লাভার্স, ওয়েলকাম ব্যাক টু ভূতভার্স। আমি দেবস্মিতা। এই চ্যানেলে আমি প্রতি শুক্রবার ও রবিবারে ভারতীয় সময় ঠিক রাত 10টা বা বাংলাদেশ সময় ঠিক রাত 10:30টায় লোকেদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা তোমাদের শোনাই। ঘটনাগুলো শুনে তোমরা বিশ্বাস করবে কিনা সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আপাতত এই ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের একটা মাধ্যম হিসেবে বিবেচনা করে শুনতে থাকো ভূতভার্সের আজকের এপিসোড। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের হোস্ট দেবস্মিতা আছি তোমাদের সাথে। শুরু করা যাক ভূতভার্সের একটা নতুন হরর পডকাস্ট এপিসোড নাম্বার 38। আজকে আমি তোমাদের যে সত্য ভৌতিক ঘটনাটা শোনাতে চলেছি সেটা অঞ্জন মিত্র আমাকে ভূতভার্সের ইমেইল অ্যাড্রেসে লিখে পাঠিয়েছেন। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দেবস্মিতা, আমার নাম অঞ্জন মিত্র। আমার বাড়ি ঘাটালে, কিন্তু আমার বাবার দাদুরা থাকতো উড়িষ্যাতে। আমার বাবার দাদু মারা যাওয়ার পর আমার দাদু তার পরিবার নিয়ে ঘাটালে চলে আসেন। এর আগে আমি কোনোদিন সেখানে যাইনি, বাট আমার বাবা বহুবার গেছেন। আমার বাবার মুখে আমি শুনেছি ওখানে আমাদের একটা বাড়ি আছে। যেহেতু এর আগে আমি কখনো উড়িষ্যাতে যাইনি, তাই পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এই বছরের 1 জানুয়ারি আমরা ওইখানেই কাটাবো। তো যেমন কথা তেমন কাজ, সেই মতো আমরা 1 জানুয়ারির ঠিক 2 দিন আগে সেখানের উদ্দেশ্যে রওনা করলাম। সেখানে পৌঁছে দেখি আমাদের সে বাড়িটার চারদিকে জঙ্গল। আমাদের পরিবারের কেউ সেখানে থাকতো না, তাই শুধু শুধু বাড়িটা যাতে পড়ে না থাকে সেজন্য বাবা বাসাটা ভাড়ায় দিত। তবে বাড়িটা কিছুটা জঙ্গলের ভিতরে হওয়ায় খুব বেশি ভাড়াটিয়া পাওয়া যেত না। যাই হোক, আমরা যখন সেখানে ঘুরতে গিয়েছিলাম তখন অবশ্য আমাদের বাড়িতে কোনো ভাড়াটিয়া ছিল না। পুরো বাড়িটা ছিল ফাঁকা, তাই বাড়িটা বন্ধ করে রাখা হয়েছিল। এখানে বলে রাখি, আমি, আমার দিদি, জিজু, মা বাবা আর দিদির ছেলে সবুজ, মোট কথা পুরো ফ্যামিলি একসাথে সেইখানে গিয়েছিলাম। বাড়িটা যেহেতু বেশ অনেক দিন ধরে বন্ধ ছিল, তাই সারা বাড়ি জুড়ে বেশ ধুলো জমেছিল। তাই আমরা সবাই মিলে বাড়ি সাফ করা শুরু করলাম। ঝাড় দেওয়ার সময় আমি সেখান থেকে একটা ডায়েরি খুঁজে পেলাম। সেই ডায়েরির ফার্স্ট পেজে একটা মেয়ের ফটো ছিল। সে ওই পেজে তার নিজের নাম, এরপর ক্রম অনুযায়ী তার বাবা এবং হাজব্যান্ডের নাম এসব কিছু লিখে রেখেছিল। তার লেখা পড়ে এটুকু বুঝলাম যে এই বাড়িটাতে তারা এর আগে ভাড়াটিয়া হিসেবে থেকেছে। কিছুটা পড়ার পরে আমি ডায়েরিটা রেখে দিলাম। তারপর সারাদিনের ক্লান্তিতে রাতের খাবার খেয়ে সকলে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আমি আর আমার ভাগ্নে সবুজ একসাথে উপরের রুমটাতে শুতে চলে গেলাম। বিছানায় শরীর পড়তেই কখন যে ঘুমে চোখ লেগে এলো তা ঠিক খেয়াল নেই। কিছুক্ষণ ঘুমাবার পর মনে হলো যেন একটা বাচ্চা আমার গায়ের উপর বসে আছে। সেই বাচ্চাটার শরীর খুবই ঠান্ডা ছিল। এটা আমার ভাগ্নে ছিল না, কারণ আমি আমার পাশেই তাকিয়ে দেখি সবুজ বেঘরে ঘুমোচ্ছে। এরপর চোখ ফেরাতেই ঘরের অন্য পাশে অন্ধকারের মধ্যে আমি দেখতে পাই যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার গোটা শরীর আগুনে পুড়ে গিয়েছিল। এটা দেখেই আমি ভয়ে উঠে বসলাম, এইটা দেখার জন্য যে আমি একটু আগে যা দেখলাম তা কি সত্যি ছিল নাকি শুধুই আমার মনের ভুল। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার কি জানো, আমি উঠে বসতেই তখন আমি আর কাউকেই দেখতে পেলাম না। আমি নিজেকে শান্ত করে আবার ঘুমাবার চেষ্টা করলাম। এর একটু পরে সবুজ বলে উঠল, মামা ওঠো, আমি বাথরুমে যাব। এরপর আমি ওর সাথে নিচে নেমে আসলাম, কেননা বাথরুমটা ছিল নিচতলায়। এরপর ও বাথরুম থেকে বের হওয়ার পরে আমরা দুজন উপরে উঠতে শুরু করলাম। আমি একটু আগে আগে হাঁটছিলাম, কারণ আমার খুব ঘুম পাচ্ছিল আর বেশ ভয় লাগছিল রুমে আমি যা দেখেছি সেটা ভেবে। সবুজের চোখেও ঘুম লেগেছিল, তাই ও একটু ধীরে ধীরে আমার পেছনে হাঁটছিল। আমি রুমে এসে দেখি যে সবুজ এখনও আসেনি। আমি ও কোথায় সেটা দেখতেই নিচে যেতে লাগলাম। কিছুটা এগিয়ে যেতেই আমি দেখলাম সবুজ বড় বড় চোখ করে কি যেন দেখছে। সবুজকে এইভাবে দেখে আমি ওকে জিজ্ঞাসা করলাম, এই বাবু, কি হয়েছে রে? ওইভাবে কি দেখছিস তুই?
উত্তরে সবুজ যা বলল সেটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ও বলল, মামা ওই দেখো, একটা মেয়েকে অনেকজন পুড়িয়ে দিয়েছে, আর মেয়েটা অনেক কান্না করছে, দেখো দেখো। কিন্তু আমি সেখানে কাউকেই দেখতে পেলাম না। এরপর সবুজকে নিয়ে আমি রুমে চলে আসলাম। এবার রুমে এসে সবুজ আমাকে বলতে শুরু করলো, মামা জানো, সেই মেয়েটা না মরেনি, তবু ওরা মেয়েটাকে কুয়োতে ফেলে দিল। আমি আর বেশি কথা না বাড়িয়ে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করলাম, কেননা আমি কথা বাড়ালে কিংবা ওর কথায় তখন সায় দিলে বাচ্চা মানুষ তো, তাই ও আরও ভয় পেয়ে যেত। পরের দিন সকালে উঠে সবুজ আবার বায়না করতে শুরু করলো, মামা মামা চলো না ওই কুয়োটা দেখে আসি। ওর কথায় এবার অগত্যা বাধ্য হয়ে ওই কুয়োর ওখানে আমরা গেলাম। গিয়ে দেখি কুয়োর মুখটা কাঠ দিয়ে ঢাকা দেওয়া। সেই দিন ছিল 1 জানুয়ারি। সবাই মিলে আমরা খুব মজা করলাম। কিন্তু সেদিন সবুজ অদ্ভুতভাবে আমার সামনে একটা কালো বিড়াল মেরে ফেলল। বাড়ির সবাই এটা দেখলে ওকে খুব বকাবকি করবে, তাই আমি আর সবুজ কাউকে না জানিয়েই কুয়োর মুখ খুলে ওই বিড়ালটাকে কুয়োতে ফেলে দিলাম। কিন্তু অদ্ভুতভাবে বিড়ালটাকে ফেলে দেওয়ার আগে সবুজ কেন যেন বিড়ালটার মাথায় সিঁদুর দিয়ে লাল টিকা কেটে দিল। আমি ওকে এর কারণ জিজ্ঞাসা করেছিলাম যে কেন ওই কাজটা করলো, তবে ও আমার কথায় তখন কোনো উত্তর দিল না। তবে ফেলার সময় একটা বিকট শব্দ হয়েছিল। মনে হলো কুয়োটা খুব গভীর আর সেই কুয়োতে জল নেই বললেই চলে। এরপর সারাদিন খুব মজা হলো। রাতে আবার আমি আর সবুজ একসাথে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমাবার পরে এমন একটা শব্দ আমাদের কানে আসলো, যা শুনেই আমার মনে হলো কেউ যেন আমার শির দ্বারায় বরফ ঘষে দিল। আমি শুনতে পেলাম আমাদের রুমে বিড়ালের মেউ মেউ করার শব্দ। তবে একটা অবাক করার বিষয় কি জানো, ওই বাড়িটার আশেপাশে আমি শুধুই একটা মাত্র বিড়ালকেই ঘুরতে দেখেছিলাম, যেটাকে সবুজ মেরে ফেলায় আমরা সকালবেলায় কুয়োতে ফেলে দিয়ে এসেছি। শব্দটা শুনে আমরা একজন আরেকজনের দিকে তাকালাম। এরপর ভয়ে আমরা দুজনেই উঠে বসলাম। তখন আমরা দেখলাম যে এই বিড়ালটাকে সকালে সবুজ মারার পরে আমরা কুয়োতে ফেলেছিলাম, সেটা আমাদের রুমের এক কর্নারে দাঁড়িয়ে ম্যাও ম্যাও করে ডাকছে। ওর কপালে সিঁদুর দিয়ে আঁকা লাল তিলক ছিল, যেটা সবুজই এঁকে দিয়েছিল। সেই টিকা দেখেই আমি মূলত বিড়ালটাকে চিনতে পেরেছিলাম। এই দৃশ্য দেখে আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেলাম। এই কিছুক্ষণ পর হঠাৎ বিড়ালটা রুম থেকে বেরিয়ে গেল। আমরা দুজনেও এই বিড়ালটার পিছু পিছু গেলাম। বিড়ালটা হাঁটতে হাঁটতে সেই কুয়োর কাছেই গেল। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম কালকে রাতে সবুজ যে মেয়েটাকে অর্ধেক পুরো অবস্থায় কুয়োতে ফেলে দিতে দেখেছে বলে আমাকে জানিয়েছিল, এবার আমরা দুজনে দেখলাম সেই মেয়েটা কুয়োর পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ কোথা থেকে যেন কিছু লোক এসে মেয়েটাকে আমাদের কিছু বোঝে ওঠার আগেই কুয়োতে ফেলে দিল। তারপর সবাই চলে গেলে পর আমরা দেখলাম যে ওই মেয়েটা আবার কুয়োর দেয়াল ধরে উঠতে শুরু করেছে। এটা দেখে আমরা তার কাছে গেলাম। এরপর সে আমাদের বলতে শুরু করলো, আমি এই বাড়ির বউ, আমার হাজব্যান্ড মারা গেছে, তাই এরা আমাকে আমার হাজব্যান্ডের সাথে পুড়িয়ে দিয়েছিল। জানো তো, আমার পেটে আমাদের একটা বেবি ছিল, সেও আমার সাথে মারা গেছে। সতীদাহ দেশ থেকে অনেক আগে উঠে গেছে, তাও সম্পত্তির লোভে এরা আমাকে শেষ করে দিল। এরা আমার স্বামীকেও অ্যাক্সিডেন্টের নাটক করে মেরে ফেলেছে। আমার পেটের বাচ্চাটাও এই মানুষরূপী শয়তানগুলোর হাত থেকে রেহাই পেল না। তোমরা ওদের খুঁজে পেলে প্লিজ ওদের শাস্তির ব্যবস্থা করো, তবেই আমার আত্মা শান্তি পাবে। আর ভয় পেও না প্লিজ, আমি তোমাদের ভয় দেখাতে আসিনি গো, শুধু সাহায্য চাইতে এসেছি। এটা শুনে আমরা আর ভয় না পেয়ে রুমে ফিরে আসলাম। পরের দিন সকালে সবাইকে ঘটনাটা খুলে বললাম। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একজন বামনকে ডেকে মেয়েটার আত্মার শান্তির ব্যবস্থা করা হলো। এরপর আরও 2 দিন আমরা সেই বাড়িতে থেকেছিলাম, তবে আমাদের আর কোনো ধরনের অসুবিধাই হয়নি। তো দেবস্মিতা, এই ছিল আমার নিজের সাথে ঘটা একটা সত্যভৌতিক ঘটনা। ঘটনাটা তোমার ভালো লেগে থাকলে ভূতবর্ষের সকলকে পড়ে শোনাবে এই আশায় রইলাম।
অঞ্জন মিত্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত ভয়ানক একটা সত্য ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি আগামী দিনগুলোতেও এই পরিবারের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। ঘটনাটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানিও। এই এপিসোডটা ভালো লেগে থাকলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কেননা তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই আমাদের এই ভূতভার্স পরিবার ধীরে ধীরে বড় হচ্ছে। এরই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আগামী শুক্রবার অথবা রবিবার, ভারতীয় সময় ঠিক রাত 10টা বা বাংলাদেশ সময় ঠিক রাত 10:30টায়। শেষ করার আগে স্পষ্ট করে বলে দিতে চাই, ভূতভার্স কোনোভাবেই অন্ধবিশ্বাস বা কোনো কুসংস্কারকে প্রমোট করে না। ভূতভার্সের কাজ কেবল লোকেদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা উপস্থাপন করা। সেটাকে বিশ্বাস করা বা না করা একান্তই তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আর ভূতভার্সে তোমাদের বা তোমাদের চেনা পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা শেয়ার করতে হলে কি করতে হবে জেনে নাও। ঘটনা শেয়ার করতে ভূতভার্সের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ভূতভার্স@gmail.com ইমেল করতে হবে, অথবা ভূতভার্সের ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে লিখে পাঠাতে হবে। এছাড়া ভয়েস মেসেজ হিসেবে রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো তোমাদের ঘটনা। তবে ভয়েস রেকর্ড করার সময় খেয়াল রেখো, যেই জায়গায় বসে তোমরা ঘটনা রেকর্ড করছো সেই জায়গাটা যেন একটু শান্ত বা শুনশান হয়। এর ফলে তোমাদের ভয়েস প্রসেস করতে আমার সুবিধা হবে। না হলে ব্যাকগ্রাউন্ডে গাড়ি এবং অন্যান্য নয়েজের কারণে তোমাদের বলা ঘটনা স্পষ্টভাবে শোনা এবং বোঝা যায় না। সব কিছুর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স আর চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমি তোমাদের পরিচয় ও গোপনীয়তা রক্ষা করেই তোমাদের ঘটনা পড়ে শোনাবো, তাই প্রাইভেসি নিয়ে একদম চিন্তা করো না। তো আমি তোমাদের হোস্ট দেবস্মিতা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্য ভৌতিক ঘটনা লিখে পাঠিয়েও আমাদের ঠিকানায়। দেখা হচ্ছে নেক্সট হরর পডকাস্টে। সেই অবধি শুনতে থাকো ভূতভার্স। এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়।